সোফিয়ান কিছুক্ষণ চুপচাপ থেকে নিস্তেজ ভঙ্গিতে নিরুত্তাপ গলায় বলল, এসব নিয়ে তুমি ভেবো না। স্বপ্নের অর্থ হয় না। ফারদিনা দৃষ্টি নিচু করে তাকিয়ে আছে। সোফিয়ান সিগারেট ফেলে দিল নদীর জলে। ঘাড় ঘুরিয়ে তাকালো ফারদিনার দিকে। আজ মিষ্টি রঙের শাড়ি পরেছে ফারদিনা। শাড়িতে ফারদিনার শরীরের আবেদনময়ী তন্বী শরীরের একটা বাঁক স্পষ্ট, যা সোফিয়ানকে আকৃষ্ট করল। কোমর পর্যন্ত লম্বা খোলা চুলে আজ যেন আফিমের নেশা ধরানোর ঘ্রাণ। তাকে আজ অপরূপ সুন্দর দেখাচ্ছে, কিন্তু মুখটা গম্ভীর হয়ে থাকায় বোধহয় সম্পূর্ণ সৌন্দর্যটা ফুটে উঠছে না। সুফিয়ান দৃঢ়তার সাথে বলল, হঠাৎ তোমার মন খারাপ কেন হলো? কিছুই বলছো না। তুমি চুপ থাকলে আমার যেন সব এলোমেলো মনে হয়। ফারদিনা এবারও চুপচাপ। সুফিয়ানের ভালো লাগছে না ফারদিনার নীরবতা। দোষটা তার। সে যদি খারাপ স্বপ্নের কথা না বলতো, তবে তার মনটা বিষিয়ে উঠত না। মনে মনে নিজেকে দোষারোপ করল। নিয়ম অনুযায়ী কেউ দোষ করে অন্যের মনে আঘাত দিলে তাকে শুধরে নিতে হয়। সে আঘাত করেছে ফারদিনার মনে। এখন মন ভালো করার দায়িত্ব তার। সুফিয়ান গলা পরিষ্কার করে বলল, তুমি কথা না বললে নদীতে ঝাঁপ দেব, গভীরতায় ডুবে মরে যাব। তোমার কষ্ট হবে না? ফারদিনা কোনো প্রতিক্রিয়া করছে না। ভুলভাল উপায় মনে হচ্ছে। এই উপায়ে মন ভালো না, বরং খারাপ হয়ে যাচ্ছে। প্রিয় মানুষটা জলে ডুবে মরে যাবে। এটা কেমন উপায়? এটা কোনো মাধ্যমের মধ্যে পড়ে না মন ভালো করার। সোফিয়া নিজেই নখ খুঁড়তে শুরু করল। তারপর ভেবে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমার আমার বিয়ের পর আমরা শীঘ্রই বাচ্চা নেব। মেয়ে বাচ্চা। মেয়েই হবে, দেখো, লাল টুকটুকে মেয়ে। তোমার মতো সুন্দরী, তোমার মতো নাক, তোমার মতো চুল, তোমার মতো তেজ, সব তোমার মতো হবে। আমার আরও একটা ফারদিনা হবে। তবে ওর নাম কি রাখা যায় বলো তো? সুফিয়ান ঢং করে চিন্তা করল। ওর নাম দেব সমুচা। দেখো, সমুচা উচ্চারণ করার সময় মুখটা হয়ে যায়। সুফিয়ান ভেঙিয়ে দেখালো। ফারদিনা সুফিয়ানের কথা শুনে হেসে উঠল। হাসির বন্যা বইল যেন। ফারদিনার হাসি দেখে সুফিয়ানও নিঃশব্দে হাসল। মুগ্ধতার সাথে তার হাসি দেখে বলল, এভাবে হেসো না সুন্দরী। তোমার হাসি দেখলে যে পরাণ জ্বলিয়া যায়। ফারদিনা হাসি নিয়ন্ত্রণ করে বলল, সত্যি জ্বলছে তো? তোমার জন্য অন্তর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আগুনের উত্তাপে। আর সেই উত্তাপ নেভাতে তোমার একরাশ হাসি যথেষ্ট। তুমি সত্যি আমাকে ভালোবাসো? প্রমাণ লাগবে? ঝুঁকে বলল, প্রমাণ দাও। যাও, নদীতে ঝাঁপ দাও। দুষ্টুমির কণ্ঠে বলল ফারদিনা। সুফিয়ান এক ভ্রু কুঁচকে বলল, নদীতে ঝাঁপ দিলে আমি মরব না, সাঁতার কেটে উঠে যাব। আমি তো তোমার মায়াজালে আটকেছি। সেখান থেকে আর চাইলেও বেরোতে পারবো না। যদি ভালোবাসার প্রমাণ দিতে হয়, তোমাকে সাথে নিয়ে দেব। প্রমাণ সার্থক, আমরাও সফল। এই জন্মে তাহলে আমাদের পূর্ণতা মিলবে না, পুনর্জন্ম আর হবে না। ভালোবাসার প্রমাণ হয় না বুদ্ধু মেয়ে। প্রমাণ সেই চায় যে ভালোবাসে না। সত্যিকারের ভালোবাসা উপলব্ধি করে নিতে হয়। তোমার আর আমার ভালোবাসা পূর্ণতা পাবে তো? যদি উপরওয়ালা চান নিশ্চয়ই হবে, বলেই মৃদু হাসল। তুমি আদিব ভাইয়ের সাথে কথা বলবে, আব্বার সাথে কথা বলবে আমাদের বিষয়ে। সুফিয়ান চোখ সরিয়ে বলল, সময় হোক, আমি তাদের সাথে কথা বলবো। সত্যিই বলবে তো? উৎফুল্ল হলো ফারদিনা। মিথ্যা যদি প্রেমের সেতুবন্ধনে জায়গা পায়, তবে সেই প্রেম সফল হয় না। বুঝেছ? হুম, নিস্তেজের সাথে বলল ফারদিনা। সুফিয়ান বলল, এক অক্ষরে জবাব দিচ্ছ যে? কথা বলার ইচ্ছে নেই? আছে। এবার দুই অক্ষরে জবাব দিয়েছ। আমার সাথে একাধিক শব্দে কথা বলবে, যা অকাজের তাও বলবে। তোমার মুখে প্রতিটা কথাই শুনতে ভালো লাগে। মানুষ গান শুনতে পছন্দ করে, কানে যদি গানের সুর ভেসে আসে, সে ধ্যান দিয়ে শোনে। আমি তোমার প্রতিটা কথার শব্দেই সুর পাই।
যা আমাকে মুগ্ধ করে। আমি কি সত্যিই তোমার হয়ে গেছি? গালে হাত দিয়ে নম্র কণ্ঠে জিজ্ঞেস করল ফারদিনা। সুফিয়ান ফারদিনার মুখের দিকে তাকিয়ে কণ্ঠ গভীর নিয়ে বলল, তুমি আমার শিরায় উপশিরায় গেঁথে গেছ, মস্তিষ্কের নিউরনের ভাঁজে তুমি। মানুষ তাই জীবন থেকে সরাতে পারে যার সাথে দেহের সম্পর্ক থাকে। আত্মার সাথে সম্পর্কিত সম্পর্ক কখনো ছিন্ন হয় না। আর যদি মরে যাই? এরও প্রশ্ন করতে ফারদিনার ভালো লাগে। ভালোবাসার মানুষটির চোখে নিজেকে হারানোর ভয় দেখতে কান্না ভালো লাগে, সবার ভালো লাগে। সে উপভোগ করে সে আনন্দ। সুফিয়ান হয়তো এখন তাকে বকাবকি করবে, রেগে উঠে যাবে, এরপর সে আবার রাগ ভাঙাবে। সুফিয়ান উত্তেজিত হলো না, শান্ত হয়ে বসে রইল। শান্ত চোখে চেয়ে বলল, তাহলে আমিও আমার জন্য কবর খুঁড়ব। সেই কবরে তোমাকে নিয়ে চিরদিনের জন্য একটা ঘুম দেব। বলেই পেছনে হাত রেখে ভর দিয়ে ঝুঁকল। ঠোঁটের কোণে অনিচ্ছা সত্ত্বেও হাসি আনল। নীরবতায় কেটে যায় অনেকটা সময়। নদীর জল শান্ত। কিছু মাঝিরা নৌকা বাইছে। মেলার অনেক মেয়েরা নৌকায় উঠছে। মাঝিরা তাদের নিয়ে নদীর মাঝে চলে গেছে। হাসি আর আনন্দে কাটছে আজকের দিন। সুফিয়ান বলল, সময় গড়াচ্ছে, কিছু খেয়ে নাও যাও। ঝিলমিলকে ডাকি। তুমি সাথে থাকলে খিদে পায় না? সুফিয়ান কিছুটা ধমকে সুরে বলল, নাটক বন্ধ করো, চোখ মুখ শুকিয়ে গেছে। তুমি মেলার দিকে চলে যাও। তুমি আসবে না? তোমার সঙ্গে যাব না, পরে যাব। যদি চলে যাও? যাব না, নদীর তীরে ভালো লাগছে। কিছুক্ষণ বসে থাকি, এরপর আসব। সুফিয়ানের মুখে উদ্বিগ্নতা। ফারদিনা সুফিয়ানের অভিব্যক্তি দেখে কিছুই বলল না। তাকে রাগানোর জন্য এবং মেলায় নেওয়ার জন্য বলল, তুমি না আসলে আমি আজমাতের সাথে কথা বলবো, ঘুরব। সুফিয়ান চোখে অগ্নিময় ভাব নিয়ে তাকালো ফারদিনার দিকে। বলল, ওই ব্যাটাকে আমি সত্যি সত্যি জলে ডুবিয়ে মারব। তুমি কি সেটা চাও? আমি কথা বলবো, ওর দোষ কোথায়? তোমাকেও ডোবাবো। তুমি যা পারবে না তা বলো কেন? সুফিয়ানের রাগ হলো। আজমাতের জন্য প্রসঙ্গ পাল্টে যাচ্ছে। রাগ দেখাতে চাচ্ছে না, কিন্তু না চাইতেও মুখের রং পাল্টে গেল। নিজেকে কয়েক সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণ করে বলল, ভালোবাসা বিষের চেয়েও বিষাক্ত। এই বিষ যে একবার পান করে সে এমন কিছু নেই যা পারে না। তার মানে তুমি আমাকে মেরে ফেলবে? সুফিয়ান এবার পুরোপুরি রেগে গেল। বসা ছেড়ে উঠে দাঁড়ালো। ফারদিনাও দাঁড়ালো। সুফিয়ান চোখ চওড়া করে বলল, অপ্রীতিকর ভাবনা কেন তোমার? ভাবনাটাকে বদলে শুভ কিছু ভাবো। তোমাকে মারব কেন? তোমার জন্য দরকার হয় অন্য কাউকে মারব, এটা ভাবতে পারো। তা রেখে সবসময় উল্টোটা ভাবো। তুমি রেগে যাচ্ছ। আমি মেলার দিকে যাচ্ছি, রাগ কমলে এসো। ফারদিনা ঝিলমিলকে নিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মেলার দিকে চলে যায়। ফারদিনা যেতে যেতে পেছন ঘুরে দেখল কয়েকবার। সুফিয়ান দেখছে না তার দিকে, নদীর দিকে তাকিয়ে আছে। কিছু দূর গিয়ে আবার পেছন ঘুরল অনেক আশা নিয়ে। এবার সুফিয়ানের সাথে চোখে চোখ পড়ল। ফারদিনা একরাশ হাসি দিয়ে চলে যায়। সুফিয়ান ফারদিনার যাওয়ার পানে দেখছে। যতক্ষণ না ফারদিনার ছায়া চোখের আড়াল হলো ততক্ষণ অবধি চেয়ে থাকল। রাঙা ঘাস খাচ্ছে। সুফিয়ান ওর কাছে এসে গায়ে হাত বুলিয়ে বলল, বুঝেছিস রাঙা, মেয়ে মানুষকে বোঝানো কঠিন বিষয়, আর আমারটাকে বোঝানো আরও বড় কঠিন কাজ। যা বারণ করব ঘুরে ফিরে সেটাই করবে। ও জানে কোন কথায় আমি রাগ করব, কোন কথাটায় ওকে দুটো কথা শোনাবো, আর ও আমার বকাঝোকা শোনার জন্যই আমাকে রাগায়, আমার রাগে আনন্দিত হয়। কিন্তু ও জানে না ওকে হারিয়ে ফেলার কথা শুনলে আমার ভেতরটা কেঁপে ওঠে। রাঙা হেঁসাধ্বনি তুলল লম্বা সুরে। ও যেন বলছে, তুমি ঠিক বলেছ, সে বোঝে না। দিন ফুরিয়ে সন্ধ্যার প্রহরে মেলা অন্য মুখ নিয়েছে।
চারপাশে মশাল লণ্ঠনের আলোয় উচ্ছ্বসিত হয়ে উঠেছে নতুনভাবে। ভাজা পিঠার গন্ধে চারপাশ মোমো করছে। নাগরদোলা থেকে ঘর ঘর জাতীয় শব্দ আসছে। তার সাথে নৌকায় লণ্ঠন জ্বালিয়ে নবদম্পতিরা নদীর ঢেউ উপভোগ করছে। রশিদ তালুকদার বেশ গম্ভীর মুখে বসে আছেন। গাম্ভীর্যের ব্যাখ্যা তিনিও জানেন না। আজকাল হঠাৎ হঠাৎ যেন তার মন ওঠানামা করছে। এতক্ষণ বেশ আনন্দে ছিলেন। গ্রামের অনেক মানুষ এসে ভিড় জমিয়েছে, প্রশংসা করেছে। কেউ কেউ অভিযোগও করেছে। অভিযোগ নিয়ে তার মাথা ব্যথা নেই। প্রশংসা যতদিন থাকবে অভিযোগও থাকবে। অন্যের ভালোর জন্য যত করা হবে দিন শেষে কোনো না কোনো কারণে তাদের জন্যই ঠকে যেতে হবে। এটাই বিচিত্রময় দুনিয়ার একটা অংশ যেন। মানুষের চাহিদা বেশি, যত পায় ততই চায়। দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ কারা? যদি প্রশ্ন করে উত্তর কি মিলবে? দুনিয়াতে সুখী সেই যার চাহিদা কম, যে অল্পতে খুশি হয়। রশিদের কাছে এগোয় কুদ্দুস। এতক্ষণ পিঠা খাচ্ছিল। পিঠার ক্ষুদ্র একটা অংশ দাঁতে ঢুকে পড়েছে। আঙুলের সাহায্যে এনে পুনরায় খেয়ে ফেলল। রশিদ বলল, অসহ্য। আজকাল তোর ভাবসাব রাক্ষসের মতো হয়ে গেছে। আপনি কি চান আমি না খেয়ে থাকি? আমি অসুস্থ হলে আপনার সেবা কে করবে? ওই দাসীরা? তুই ভালো করেই জানিস আমার শরীরে কোনো নারীর স্পর্শ কোনো দিন লাগেনি, আর লাগাতেও চাই না। কুদ্দুস মাথা নিচু করে বলল, তাহলে আপনার 4 ছেলে আর মেয়ে আপনার নয়? রশিদ এবার ওর দিকে কটমট করে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, আমি দুধকলা দিয়ে গাধা পুষেছি। ওটা সাপ হবে, গাধা না। কুদ্দুস বলল, মেরে তোর চামড়া তুলে ফেলব। রশিদ আশেপাশে তাকালো। আদিব, ওরা এবং অনুচারী সবাই নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ব্যস্ত। কুদ্দুস বলল, উত্তর পেলাম না। তারা আপনার সন্তান কিনা আমার আগেও সন্দেহ হতো। আপনার মতো আপনার 3 ছেলে হয় নাই? আদিব ভাই একটু শান্ত। আর ফারদিনা? কথা শেষ করতেই রশিদ বলল, ওরা আমারই সন্তান। আমার স্ত্রী ব্যতীত অন্য নারীর ছোঁয়া লাগেনি, আর লাগবেও না। এটাই বলতে চেয়েছি। বুঝেছিস? বুঝেছি। আমার 4 ছেলে আর মেয়ে আমার সন্তান। কার সন্তান? আপনিই তো বললেন আপনার সন্তান। রশিদ ছড়ি মাটিতে ঠুকতে ঠুকতে বলল, আজকাল তুই অনেক কথা শিখেছিস, মুখে মুখেও কথা বলছিস। এত সাহস কোথা থেকে এলো দেখে নেব। কথায় আছে, সঙ্গদোষে লোহা ভাসে। আপনার সাথে থাকতে থাকতে আমারও সাহস বেড়ে গেছে। রশিদ চুপচাপ। ওর সাথে কথা বললে মেজাজ বিগড়ে যাবে। মেলার মধ্যে মাথা গরম করা যাবে না। গলায় কাশি দিল। আশেপাশে অনেক মেয়েরা ঘোরাফেরা করছে। কণ্ঠ শীতল করে বলল, আশেপাশে কত মেয়েরা ঘুরছে, দেখ কাউকে পছন্দ হয় কি না। আয় হায়, মাত্রই তো বললেন আপনার শরীরে অন্য মেয়েদের ছোঁয়া লাগতে দেবেন না, এখন মেয়ে দেখতে বলছেন। এই বয়সে বিয়ে করলে আপনার ছেলেরা ছি ছি করবে। এখন তাদের বিয়ে করার বয়স। আমি আমার কথা বলিনি, কালুর ঘরের কালো, তোর কথা বলেছি। কুদ্দুস হাঁ করে বলল, তবা তবা, আমি একজনকেই ভালোবাসি, তারই চাই, অন্য কারো দিকে চোখ তুলেও চাই না। রশিদ মুখ ভেঙিয়ে বলল, আমার প্রেমিক পুরুষ রে, এখনই আমার চোখের সামনে থেকে সরে যা। কুদ্দুস তার সামনে থেকে সরে গিয়ে পেছনে দাঁড়িয়ে বলল, আপনার পেছনে দাঁড়িয়েছি, আপনার আমার দিকে চাইতে হবে না, সামনের দিকে তাকিয়ে বলেন। রশিদ হেরে যাচ্ছে। আজ অবধি সে কারো সাথে হেরে যায়নি কথায়, আজ হেরে যাচ্ছে। কুদ্দুস ধীরে ধীরে চালাক হয়ে যাচ্ছে। সে আর তাল মিলাল না, প্রসঙ্গ পাল্টে নিল। বলল, ফারদিনা কোথায়? আজমাত সাহেবের সাথে গল্প করছে। ওর দিকে নজর রাখতে বলিস অনুচারীদের। আমার একটা মাত্র মেয়ে। আমিও আমার আব্বার একমাত্র ছেলে। আব্বা বেঁচে নেই, আমি আছি। তো তা জেনে আমি কি করব? বড্ড কথা বলিস, বিরক্ত হয়ে যাচ্ছি। যা তো, চায়ের ব্যবস্থা কর।
সন্ধ্যাবেলা চা না খেলে আমার মাথা ঠিক থাকে না। নিয়ে আয়। কুদ্দুস দ্রুত চলে যায়। আজমাত নূরবেগ নদীর তীরে দাঁড়িয়ে এটা ওটা লিখছে। মাথায় বোলার হ্যাট। দিনের বেলা হ্যাট পরে, এখন সন্ধ্যা। সন্ধ্যার পর কেউ হ্যাট পরে না। ফারদিনা ঝিলমিল তার পাশেই দাঁড়ানো। ঝিলমিল আজমাতকে বলল, আপনার মাথায় ওইটা কি পইরা আছেন? আজমাত চোখ এক পলকে উপরে নিয়ে তাকিয়ে হ্যাটটা খুলে হাতে নিল। হেসে বলল, এটা বোলার হ্যাট। দিনে মোটামুটি রোদ ছিল। তীব্র না হলেও রোদ শীতেও আমার সহ্য হয় না, তাই হ্যাট পরেছি। আপনি অনেক ধলা। এত ধলা মানুষ আবার ভালো লাগে না। আপনারে সবাই কি কয় জানেন? ধলা বিলাই। ফারদিনা আজমাতের আড়ালে চাপা স্বরে হাসল। আজমাত ঝিলমিলের কথা এড়িয়ে গেল। বলল, ফারদিনা, আজ সুফিয়ানকে দেখিনি। সে কেন আসলো না? এসেছিল। বিকেল পর্যন্ত তার সাথেই ছিলাম। বলেছে পরে আসবে। এখনও দেখছি না। মেলা তো শেষ হতে চলল। ঝিলমিল বলল, সারাদিন সুফিয়ান সুফিয়ান করিস না তো, আর শুনতে ভালো লাগে না। তুই কাউকে ভালোবেসেছিস, তুই এসব বুঝবি না। আমি ওইসব চেতনায় নাই, হায়দাই ঘুরি ফিরি। এজন্যই তো তোর নাম মুচমুচিয়ার টুংটাং। আজমাত ফারদিনার কথা শুনে হেসে ফেলল। তার হাসির সময় দীর্ঘ হয়। আশেপাশের কিছু মানুষ তাকিয়ে তাকে দেখছে। বিদেশের মানুষ দেখা যায় না সচরাচর। ওরা নিজেদের মধ্যে বলাবলি করছে, এই বেডা হয়তো বাংলা কইতে পারে না। আজমাত ফারদিনাকে বলল, তুমি অনেক মজার মানুষ। আপনিও ভালো মানুষ। আমার এত প্রশংসা করো না। দেখবে বরফের মতো গলে গিয়েছি। মেয়ে মানুষ এমনিতেই আগুনের মতো। ওদের সংস্পর্শে গেলেই ছেলেরা দুর্বল হয়ে পড়ে। ঝিলমিল বলল, সবাই পড়ে না। আপনার শরীর দুর্বল, তাই অল্পতেই পইরা যান। বেশি বেশি বাদাম খাইবেন, দেখবেন আর পড়বেন না। ফারদিনা এবারও হাসল। তার হাসির শব্দ হাওয়াতে উড়ে গিয়ে রায়ানের কানে পৌঁছাল। রায়ান তার আলোচনা রেখে ঘুরে একবার ফারদিনার দিকে তাকালো। আজমাত ফারদিনা ঝিলমিল একসাথে দাঁড়ানো। আজমাত বলল, তোমার হাসিও সুন্দর। এভাবে কারো সামনে হেসো না। তখন তার কাঁধে কেউ হাত রাখে। হঠাৎ কেউ হাত রাখায় খানিকটা বিচলিত হলো। চেয়ে দেখল সুফিয়ান। সুফিয়ানকে দেখে ফারদিনা নিশ্চুপ হয়ে গেল। আজমাতের সাথে কথা বলা সুফিয়ানের পছন্দ না, কিন্তু সে বলছে। ইচ্ছে করেই আজমাতের সাথে কথা বলছিল। সুফিয়ান আজমাতকে লক্ষ্য করে বলল, ফারদিনার হাসি সুন্দর, কিন্তু ও তোমার মায়ের মতো। নারী মানেই মায়ের জাত। আজমাত ভ্রু চিয়ে বলল, এ কি বলছো? তার তো বয়স কম। আমার মায়ের সাথে তার কোনো মিল নেই। মিল আমি করিয়ে দিচ্ছি। এই দেখো, চোখ, নাক, হাত, চুল যা আছে সব তোমার মায়েরও আছে। মনে করে দেখো, মস্তিষ্কে একটু চাপ দাও। ঝিলমিল ফারদিনার কানে কানে ফিসফিস করে বলল, ব্যাটার ঈর্ষা হইতাছে। ভালোবাসার আরেক নাম ঈর্ষা। আজমাত ফারদিনার দিকে একবার, সুফিয়ানের দিকে আরেকবার চেয়ে বলল, মা। আশ্চর্য ডাক। এই ডাকে কখনোই একজন সুন্দরী নারীকে ডাকা যায় না। সুফিয়ান সব সময় যৌক্তিক কথা বললেও আজ ভুল বলছে। আজমাতের মোটেও ভালো লাগছে না। সুফিয়ান হাত ঘষতে ঘষতে বলল, আচ্ছা, আর একটু সহজ করে দিচ্ছি। মা ডাকটা অদ্ভুত শোনাচ্ছে, তাই না? খালা, চাচি এগুলোও ডাকা যায়, কি বলো? আজমাত মাথা ওড়ালো। আচ্ছা। ঝিলমিল বিড়বিড় করে বলল, বেচারা বাঙালির কথার প্যাঁচ বুঝতেছে না। মেলার চারদিক জমজমাট, সবাই আনন্দিত, যে যার মতো আনন্দ করছে। কিন্তু আনন্দ নেই আদিবের মনে। আজও সে নূরজাহানের অপেক্ষায় ছিল। কোথাও তার দেখা মেলেনি। কৃষ্ণপুরের অনেকের সাথেই দেখা হয়েছে। নূরজাহানের কথা সাহস করে জিজ্ঞেস করতে পারেনি। সে কেমন আছে, কোথায় আছে? স্বামী সংসার নিয়ে ভালো আছে তো? হয়তো এখন সন্তানের জননী হয়ে গেছে। আদিব ভাবছে,
সাথে ঘন দীর্ঘশ্বাসের দেখা। আকাশটা ভারী, কারণে অকারণে বোঝা যাচ্ছে না। ঠিক তেমনই তার মনটাও ভারী। নূরজাহান আসেনি বলে। দেখা হলে আর কি হতো, দুচোখ ভরে একবার দেখতো, তার মুখ থেকে শুনতে চাইতো, তুমি সুখে আছো? যতটা সুখে আমি রাখতে চেয়েছিলাম তার থেকে হয়তো বেশি আছো। ব্যাস, এতটুকু বলার জন্যই অপেক্ষা। সন্ধ্যার আকাশে নীলচে ধূসর ছায়া, বাতাসে হালকা শীতলতা। আদিব একদল জড়ো হওয়া লোকের ফাঁক দিয়ে তাকালো। তাদের ঠিক ওপাশটায় কাউকে দেখা যাচ্ছে, এক অচেনা সুদর্শন নারী। কালো রঙের শাড়ির উপর হীরক পাথর বসানো। পাথরগুলো মশাল লণ্ঠনের আলোয় চিকচিক করছে। আদিব ধীরে ধীরে সেদিকে এগোলো। অচেনা নারী রানীর বেশে দাঁড়িয়ে রশিদ তালুকদারের সাথে কথা বলছে, তার পেছনে অনুচারীগণ। আদিব এগিয়ে গেল। অচেনা নারী আর কেউ নয়, নূরজাহান। বহু বছর পর অবশেষে সে তাকে দেখতে পেল। আদিব ঘুরে ঘুরে নূরজাহানকে দেখল। চোখ দুটো অস্বাভাবিকভাবে দৃষ্টি মেলল। নূরজাহান আদিবের দিকে দেখল না, রশিদ তালুকদারের সাথে হেসে হেসে কথা বলছে, ভালো মন্দ জিজ্ঞেস করছে। কিন্তু তাদের দেখা সাক্ষাৎ বেশিক্ষণ স্থায়ী হলো না। কুদ্দুস এসে হাজির হয়, চোখে মুখে হতাশার ছোঁয়া নিয়ে রশিদের কানে ফিসফিসিয়ে বলে, ওইদিকে চলুন, কথা আছে। রশিদ নূরজাহানের থেকে কিছুক্ষণের জন্য বিদায় নেয়, কুদ্দুসের সাথে নীরব স্থানে চলে গেল। নূরজাহান। আদিবের কণ্ঠে মাত্র কিছু শব্দ, কিন্তু বুকের ভেতর ধুকপুক করছে। নূরজাহান কিছুক্ষণের জন্য স্থির থাকে, তারপর হালকা হাসি ফোটে তার ঠোঁটে। আদিব, তুমি? তারা দুজন কিছুক্ষণ চুপচাপ থাকে। বাতাসে শুধু দূরের নদীর ঢেউয়ের কলকল শব্দ। আদিবের চোখে অতীতের ছবি ভেসে ওঠে, যে মুহূর্তগুলো আর কখনোই ফিরে আসবে না। স্মৃতির পাতায় গেল না, আর ভেবে কিছুই হবে না। তার সামনে থাকা মানুষটা এখন অন্য কারো। বহু বছর হয়ে গেছে, আমি ভাবিনি কখনো তোমাকে আবার দেখব। আদিবের কণ্ঠে মিশ্র অনুভূতি, আশা, ব্যথা আর শান্তি। ভালোবাসার মানুষটি হারিয়ে যাওয়ার পর দেখা না হওয়াই ভালো, এতে যন্ত্রণা বাড়ে। কেমন আছো? আদিব বিমর্ষ কণ্ঠে বলল। এতক্ষণ পরে? এটা তো আমার প্রশ্নের উত্তর নয়। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের নদীপথে যেতে হবে। আবার কখনো ভাগ্যে থাকলে গল্প করব। এড়িয়ে যাচ্ছ? নূরজাহান চুপচাপ, আদিবের দিকে স্পষ্ট চোখে দেখছে না। কিছুক্ষণ মাটির দিকে দেখছে, কিছুক্ষণ আশেপাশে। আদিব নূরজাহানের আড়ালে চোখের জল মুছল। চোখ দুটো নিমেষেই লাল হয়ে গেল। আড়ালে মুছলেও নূরজাহান দেখে ফেলল, কিন্তু বিষয়টি উপেক্ষা করে বলল, আমি যতক্ষণ তোমার সামনে থাকব তোমার কষ্ট আরও বেড়ে যাবে। আদিব ভেজা চোখেই চোখ মেলে তাকালো। তার সামনে দাঁড়ানো মানুষটিকে নিয়ে সে কত স্বপ্ন দেখেছে, তার সাথে সারাটা জীবন পার করবে, সুখে দুঃখে পাশে থাকবে, একে অপরের হাসি কান্নার সঙ্গী হবে। আজ নূরজাহান ঘর বেঁধেছে ঠিকই, তবে অন্য কারোর সাথে। আদিব ভাবতে পারছে না। আমি চলে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। নূরজাহান বলল। নতুন করে যাওয়ার কি আছে? জীবন থেকে তো অনেক আগেই চলে গেছো। বাধ্য হয়েছি। কে বাধ্য করেছে? সেসব বলতে চাচ্ছি না। আজ দীর্ঘ সময় পার হয়ে গেছে, অতীতের স্মৃতি আর মনে করতে চাই না। তোমার স্বামী কেমন আছেন? তাকে দেখতে পাচ্ছি না যে। নূরজাহানের উজ্জ্বল মুখটা হঠাৎ করেই শীতল হয়ে গেল, নিঃশ্বাসে ভারী কিছুর আভাস। আদিব বুঝতে পারছে না। অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, বলো না, সে কেমন আছে? নিশ্চয় খুব সুখে আছো, সন্তানের জননী হয়েছ। আর একদিন কথা হবে, আব্বা রাগ করবেন। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। কি লুকাচ্ছ? তোমার স্বামীর কথা বলতেই তোমার আচরণ বদলালো কেন? বলো, সব কিছু ঠিক আছে তো? নূরজাহান ভাঙা কণ্ঠে বলল,
একটা যুদ্ধে সে মারা গেছে। মারা গেছে? কিভাবে? আশ্চর্য মুখে জিজ্ঞেস করল রশিদ। কুদ্দুস বলল, হুম, কিছুক্ষণ আগে জয়নবের বাড়ি থেকে একজন লোক আসছিল। সেই বলেছে ঝুমকুকে কেউ মেরে বাড়ির সামনে ফেলে গেছে।